হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 11-এর ইলাস্টিসিটির এই চ্যাপ্টারে আমরা আজকে হুকস ল এবং মডিউলাস অফ ইলাস্টিসিটি সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যে ইতিমধ্যে আমরা ইলাস্টিসিটি যে প্রপার্টি, অর্থাৎ কোনো একটা পদার্থের দ্বারা তৈরি কোনো বস্তুকে যদি আমরা প্রতিমিত বল প্রয়োগ করে যদি তার বিকৃতি ঘটাই, অর্থাৎ তার দৈর্ঘ্যের পরিবর্তন করি, তার আয়তনের পরিবর্তন করি কিংবা তার আকৃতির পরিবর্তন করি, তাহলে এই পদার্থ তার নিজস্ব একটি ধর্মের জন্য, আভ্যন্তরীণ একটি ধর্মের জন্য সে এই বিকৃতিকে প্রতিহত করে এবং বাহ্যিক বলকে উঠিয়ে নিলেই সঙ্গে সঙ্গে সে আবার নিজের জায়গায় ফিরে আসে। এটাই ইলাস্টিসিটি। তো আমরা প্রথম দেখতে পাই একজন ব্রিটিশ বিজ্ঞানী 1660 খ্রিস্টাব্দে রবার্ট হুক, তিনি প্রথম এই ইলাস্টিসিটি সম্পর্কে একটি সূত্র তিনি প্রণয়ন করেন। সেই সূত্রটার বিষয়বস্তু ছিল এইরকম: যদি কোনো বস্তুর ক্ষুদ্র প্রসারণ ঘটানো হয়, তাহলে এই প্রসারণ এবং প্রযুক্ত বল বা লোড এরা হবে পরস্পরের সমানুপাতিক। অর্থাৎ ক্ষুদ্র প্রসারণের ক্ষেত্রে লোডটা, অর্থাৎ বলটা, যে প্রতিমিত বলের সাহায্যে আমরা বস্তুর পরিবর্তন মানে আকার আকৃতির পরিবর্তন ঘটাচ্ছি, তো সেইটার প্রযুক্ত বলটার মানে অর্থাৎ লোডটার ওপর যে প্রসারণটা নির্ভর করে। তো এইরকম একটা সূত্র বিজ্ঞানী রবার্ট হুক 1660 খ্রিস্টাব্দে আমাদের প্রদান করেন। পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে শুধু ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়, বিভিন্ন ক্ষেত্রে এই বিষয়টাকে একটি পরিশীলিতভাবে এই বিষয়টাকে প্রয়োগ করা যায়। তাই আমরা দেখতে পাই 1807 সালে, এই 1807 সালে টমাস ইয়াং, যার নামে একটা মডিউলাস অফ ইলাস্টিসিটি আছে, ইয়াংস মডিউলাস। টমাস ইয়াং এই সূত্রটিকে একটি সংশোধিত রূপ তিনি প্রণয়ন করেন। তিনি একটি সূত্র সংশোধিত রূপ তিনি দেন। তিনি বললেন যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পরের সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন ও বিকৃতি পরস্পরের সমানুপাতিক, এটি হলো এই স্থিতিস্থাপকতার একেবারে প্রাথমিক বা একেবারে ভিত্তি সূত্র। সূত্রটি প্রাথমিকভাবে হুক প্রণয়ন করেছিলেন বলে এটাকে হুকের সূত্রই আমরা বলে থাকি, কিন্তু এর সংশোধিত রূপটি দিয়েছিলেন থমাস ইয়াং। তো যাই হোক, আজকে আমরা এই সূত্র ধরে আলোচনা শুরু করব। এই সূত্রের মধ্যে যে কথাগুলি বলা আছে, অর্থাৎ স্থিতিস্থাপক সীমা, পীড়ন এবং বিকৃতি, আমরা আগের ক্লাসে এই তিনটে বিষয়তেই জেনেছি। স্থিতিস্থাপক সীমা মানে যে ডিফর্মিং ফোর্স, যে বিকৃতি বল, মানে যে বল বিকৃতি ঘটাচ্ছে, যে প্রতিমিত বল আমরা প্রয়োগ করছি, তার যে ঊর্ধ্ব সীমা, তাকে আমরা বলি স্থিতিস্থাপক সীমা। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে
বস্তু তার স্থিতিস্থাপক ধর্মকে প্রদর্শন করে, এটাই হচ্ছে নিয়ম। তো এখানে স্থিতিস্থাপক সীমা মানে এটা। এবার স্ট্রেস মানে পীড়ন, বলা হচ্ছে পীড়ন মানে প্রতি একক, মানে আমরা যখন বাহ্যিক বলের প্রয়োগে আমরা যখন বস্তুর বিকৃতি ঘটাচ্ছি তখন বস্তুর অভ্যন্তরে যে প্রতিক্রিয়া বল সৃষ্টি হচ্ছে, যেটা বাহ্যিক বলের সমান এবং বিপরীত, প্রতি একক ক্ষেত্রফলে সেই উৎপন্ন বলটার নাম হচ্ছে পীড়ন। আর বিকৃতি হচ্ছে যে আমরা যখন এই প্রতিমিত বলের প্রয়োগে বস্তুর পরিবর্তন ঘটাচ্ছি কোনো একটা কিছুর, তার দৈর্ঘ্য, তার আয়তন বা তার আকৃতির, যে পরিবর্তনটা ঘটছে ডিভাইডেড বাই মূল যে দৈর্ঘ্য বা আয়তন ছিল, এই যে অনুপাতটা, অর্থাৎ পরিবর্তন ডিভাইডেড বাই মূল রাশিটি, এইটাকে আমরা বলি স্ট্রেন বা হচ্ছে বিকৃতি। তো আমরা এগুলো আগের ক্লাসেই জেনে ফেলেছি। তাহলে আমরা বলতে পারি যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক। তাই আমরা সূত্রটাকে যদি একটু লিখি, তার মানে আমরা লিখতে পারি পীড়ন ইজ প্রপোর্শনাল টু বিকৃতি। বাংলা ইংরেজিতে লিখলে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। তো এই যে ভেরিয়েশন আকারে আছে, তো এটাকে আমরা যদি সমান চিহ্ন নিয়ে আসি, তাহলে স্ট্রেস ইজ ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট ইনটু স্ট্রেন। এখানে এই ইটা হচ্ছে ই ইজ আ কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা সেই পদার্থের হচ্ছে স্ট্রেস এবং স্ট্রেন, তার মানে ই ইজ ইকুয়ালস টু স্ট্রেস বাই স্ট্রেন, অর্থাৎ কিনা পীড়ন আর বিকৃতির অনুপাতকে প্রকাশ করছে। এইটা পীড়নের ওপরও সরাসরি নির্ভর নয়, বিকৃতির ওপরও নির্ভর নয়, পীড়ন আর বিকৃতির অনুপাত। তার মানে এই অনুপাতটা, অর্থাৎ এই মানটা, এই জিনিসটা, এইটা, এই কনস্ট্যান্টটা পদার্থে, যে পদার্থের ওপর আমরা স্ট্রেস প্রয়োগ করছি, মানে স্ট্রেস তৈরি হচ্ছে বা স্ট্রেন তৈরি হচ্ছে, তার প্রকৃতি অনুযায়ী এটা পরিবর্তন হয়। তাই কোনো একটা পদার্থের জন্য ইটা ধ্রুবক, যেমন লোহার এর একটা নির্দিষ্ট মান আছে, তামার একটা নির্দিষ্ট মান আছে, অ্যালুমিনিয়ামের ই এর একটা নির্দিষ্ট মান আছে। এই ই কে বলা হয় মডিউলাস অফ ইলাস্টিসিটি, একে বলা হয় মডিউলাস অফ ইলাস্টিসিটি, বাংলায় বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক, মডিউলাস অফ ইলাস্টিসিটি, ই সমান স্ট্রেস বাই স্ট্রেন। তাহলে এইটা হচ্ছে সেই পদার্থের একটা নির্দিষ্ট ধর্ম, বিভিন্ন পদার্থের ক্ষেত্রে ই এর মান হচ্ছে বিভিন্ন। তাহলে এটা একটা অনুপাত স্ট্রেস এবং স্ট্রেনের। তো আমরা যদি ই এর ইউনিট এবং ডাইমেনশনকে লক্ষ্য করি, ইউনিট অফ ই কি হবে? স্ট্রেস বাই স্ট্রেন। স্ট্রেসের ইউনিট কি? আমি এসআই লিখছি, এন এম টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই স্ট্রেন, মানে স্ট্রেনের কোনো ইউনিট নেই, দুটো এক জাতীয় রাশির অনুপাত, তাই দিস ইজ 1। সো ই এর ইউনিট হচ্ছে স্ট্রেসের যা ইউনিট তাই ইউনিট, অর্থাৎ নিউটন মিটার টু দি পাওয়ার -2। সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার -2। আবার যদি আমরা ডাইমেনশন দেখি, তাহলে আমরা দেখব তোমার ই ইজ ইকুয়ালস টু স্ট্রেস বাই স্ট্রেন। এখন স্ট্রেস মানে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, তার মানে এফ বাই এ। স্ট্রেনের কোনো ডাইমেনশন নেই, মানে 1। তাহলে এফ এর ডাইমেনশন কি?
ml t to the power -2 আর বাই a এর ডাইমেনশন হচ্ছে l স্কয়ার, তার মানে m l to the power -1 t to the power -2, m l to the power -1 t to the power -2, and this is the dimension of pressure. এটা কিন্তু প্রেসারের ডাইমেনশন, and this is also the dimension of stress. তার মানে ইলাস্টিক কনস্ট্যান্টের ডাইমেনশন হচ্ছে এটা, স্ট্রেসেরও ডাইমেনশন হচ্ছে এটা, এবং প্রেসারেরও ডাইমেনশন হচ্ছে এটা। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হুকস ল অনুযায়ী প্রত্যেক পদার্থের যে ইলাস্টিক প্রপার্টি রয়েছে, সেই ইলাস্টিক প্রপার্টির স্ট্রেস আর স্ট্রেনের যদি অনুপাত করি, তাহলে সেই মেটেরিয়াল সম্পর্কে আমরা একটা ধারণা পাই, একটা কনস্ট্যান্ট দ্বারা তাকে বোঝানো হয়, এই কনস্ট্যান্টটাকে বলা হয় মডিউলাস অফ ইলাস্টিসিটি অফ দ্যাট মেটেরিয়াল। এইবার আমরা যে বিষয়টা বলবো যে এখানে এই যে মডিউলাস অফ ইলাস্টিসিটি, এখানে স্ট্রেস বাই স্ট্রেন, স্ট্রেস তো প্রত্যেক ক্ষেত্রেই এফ বাই এ, অর্থাৎ একক ক্ষেত্রফলে উৎপন্ন বল, অভ্যন্তরীণ বল। কিন্তু স্ট্রেন বিভিন্ন রকমের হতে পারে। ধরো দৈর্ঘ্যের ক্ষেত্রে অনুদৈর্ঘ্য স্ট্রেনটা হচ্ছে যে লঙ্গিটিউডিনাল, আয়তন পরিবর্তনের ক্ষেত্রে ভলিউমেট্রিক স্ট্রেন, কিংবা যদি আকৃতির আয়তন পরিবর্তন, দৈর্ঘ্য পরিবর্তন না করে যদি আকৃতির পরিবর্তন ঘটানো হয়, তাহলে শিয়ারিং স্ট্রেন। অর্থাৎ এই স্ট্রেনের নাম অনুযায়ী আমাদের আবার অর্থাৎ মডিউলাস অফ ইলাস্টিসিটির বিভিন্ন নামে আমরা জানতে পারি। তো সেটা আমি এখন বলছি। তার মানে এটা মুছে দিলাম। তার মানে লিখছি E can be classified on strain। এক নম্বর হচ্ছে for longitudinal strain E is equals to Y, that is Young's modulus। অর্থাৎ লঙ্গিটিউডিনাল মানে অনুদৈর্ঘ্য প্রসারণের, অনুদৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে ইটাকে আমরা ওয়াই বলবো। তার মানে সেটা কি রকম না, আমি যদি ধরো এরকম একটা তার আছে, সরু তার, এই তারের লেন্থ হচ্ছে এল, আমি এই তারের ওপর একটা টেনসিল ফোর্স অ্যাপ্লাই করলাম। টেনসিল ফোর্স মানে প্রসারণ বল। আমি আগের দিনই বলেছিলাম যে নর্মাল স্ট্রেস দু রকমের, একটা হচ্ছে টেনসিল, একটা হচ্ছে কম্প্রেসিভ। তো টেনসিল মানে যেটা আয়তন বাড়াচ্ছে, দৈর্ঘ্য বাড়াচ্ছে, তাহলে এই প্রয়োগ করার ফলে মনে করলাম দৈর্ঘ্যটা বেড়ে গেল, দৈর্ঘ্যটা হয়ে গেল এল প্লাস ডেল এল, এফ ডিফর্মিং ফোর্স। তার মানে এটা যদি এরিয়া এ হয়, এর এরিয়া যদি এ হয়, তাহলে স্ট্রেস কত? তাহলে স্ট্রেস সমান এফ বাই এ। আর স্ট্রেনটা কত হবে? স্ট্রেন সমান চেঞ্জ ইন লেংথ ডিভাইডেড বাই অরিজিনাল লেংথ। তাহলে চেঞ্জ ইন লেংথ কত? এল প্লাস ডেল এল এখন হয়েছে, ছিল এল, তাহলে সাবস্ট্রাক্ট করলেই চেঞ্জ ইন লেংথ বেরোলো, ডিভাইডেড বাই এল, এলটা কেটে গেল, তার মানে ডেল এল বাই এল। তো তাহলে পরে ওয়াই সমান আমরা লিখব লঙ্গিটিউডিনাল স্ট্রেস বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। তার মানে ওয়াই ইজ ইকুয়ালস টু লঙ্গিটিউডিনাল স্ট্রেস মানে এফ বাই এ বাই ডেল এল বাই এল, দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা এটাকে উপর নিচ না করে আমরা সবসময় দিই, এটা মনে রাখতে হবে
যে এই চ্যাপ্টার নিয়ে যখন আমরা নিউমেরিক্যাল করব, আমরা মূলত এই ফর্মুলাটাকেই মনে রাখবো, স্ট্রেস বাই স্ট্রেনটাকে। এটাকে ওই উপর মানে গুণভাগ করে যেটা হয় সেটা মনে রাখার কোনো প্রয়োজন নেই। তো এইটা এখন ধরো এই যে এফ ফোর্সটা যদি এরকম হতো যে এই তারটাকে সিলিং থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, হয়ে এখানে একটা মাস দেয়া হয়েছে, তার মানে ফোর্স কত হবে, এমজি। তাহলে সেক্ষেত্রে এফ এর জায়গায় আমরা লিখতে পারি এমজি বাই এ বাই ডেল এল বাই এল। আবার যদি এমনটা হয় যে এটা যদি বৃত্তাকার হয়, এই যে প্রস্থচ্ছেদটা আমরা সাধারণত তারের ক্ষেত্রে কি দেখেছি, লম্ব বৃত্তাকার চোঙ, তাহলে এটা যদি বৃত্তাকার হয় তাহলে এ সমান কত হবে এখানে, পাই আর স্কোয়ার। তার মানে আর হচ্ছে তারের ব্যাসার্ধ। তার মানে এই ফর্মুলাটা এরকম হতে পারে এমজি বাই পাই আর স্কোয়ার বাই ডেল এল বাই এল। তার মানে এখান থেকে আমরা ওয়াই বার করতে পারবো। তো এখানে আমরা দেখলাম যে তারের দৈর্ঘ্য প্রসারণ হলো এবং তার ফলে হচ্ছে ওয়াই এর আমরা মানটা এইভাবে নির্ণয় করলাম স্ট্রেস বাই স্ট্রেন থেকে। এখন এটা উল্টোটাও হতে পারত, যদি এই ফোর্সটা, এই যে এখানে টেনসিল ফোর্স হয়েছে, যদি এটা কম্প্রেসিভ ফোর্স হতো তাহলেও কিন্তু আমরা ওয়াই এর মান পেতাম। সেক্ষেত্রে আমরা দেখাতেই পারি যে জাস্ট ছবিটা এরকম হতে পারে যে এই ছবিটা, এটা ছিল এল, এটা কম্প্রেসিভ ফোর্স, এর লেন্থটা একটু ছোট হয়ে গেল, এটা ছিল এল লেন্থের, আর এখানে কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করার জন্য এর লেন্থটা হয়ে গেল এল মাইনাস ডিএল। তাহলে চেঞ্জ ইন লেন্থটা কত হবে, এখানে যেমন করেছি ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এখানেও হবে ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তার মানে এখানে যেমন ডেল এল বাই এল এসছে, এখানে একটা মাইনাস আসবে। এই মাইনাস আসার অর্থ আর কিছুই নয়, এটাই বোঝায় যে এখানে কন্ট্রাকশন হয়েছে, অর্থাৎ অনুদৈর্ঘ্য বিকৃতিটা নেগেটিভ, অর্থাৎ তার মানে প্রসারণ নয়, সংকোচন, আর কোনো কিছুর ইয়ে নেই। আর ওয়াই এর যে ভ্যালু সেটা একই আসবে, মাইনাস আসার জন্য ওটা কোনো পরিবর্তন নয়। অ্যাকচুয়ালি মাইনাসটা ওই কারণে, আমরা পরে অ্যাকচুয়ালি ওয়াই এর মডটা আমরা বার করি, এখানে তো ওয়াই এর কোনো চিহ্ন হয় না, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে ওয়াই মডটাই আমরা ব্যবহার করি। তো সুতরাং এখানে মাইনাস চিহ্ন এলেও কোনো ক্ষতি নেই, তার মানে এটা এইভাবে হতে পারে। তো এইটা হলো ইয়াংস মডিউলাস। এখন এই যে ইয়াংস মডিউলাস বা ইয়ং গুণাঙ্ক কিন্তু একমাত্র এই যে আমরা এখানে লঙ্গিটিউড মানে দৈর্ঘ্য যারা আছে তার ক্ষেত্রেই দৈর্ঘ্য প্রসারণ ঘটানো যায়। দৈর্ঘ্য কিন্তু একমাত্র আছে সলিডের, গ্যাসীয় বা তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য হয় না। তাই এই যে ইলাস্টিসিটি নিয়ে আমরা আলোচনা করছি এমনটা নয় কিন্তু যে ইলাস্টিসিটি প্রপার্টিটা শুধুমাত্র কঠিন পদার্থের ধর্ম। ইলাস্টিক প্রপার্টি কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ সমস্ত রকম পদার্থেরই ধর্ম। তো কিন্তু এখানে মানে সমস্ত রকম পদার্থ আছে, কিন্তু ইয়াংস মডিউলাস এটা কিন্তু কেবলমাত্র এই তোমার সলিড মেটেরিয়ালের ক্ষেত্রেই দেখা যায়, সলিড বডির ক্ষেত্রেই হয়, কারণ এর দৈর্ঘ্য তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থের দৈর্ঘ্য হয় না, সুতরাং অনুদৈর্ঘ্য প্রসারণ বা অনুদৈর্ঘ্য বিকৃতি হয় না। তো এটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এইবারে আমরা আসছি প্রথম অংশ, তাহলে গেল লঙ্গিটিউডনাল স্ট্রেস বাই লঙ্গিটিউডনাল স্ট্রেস, এবং দ্বিতীয় অংশে আসছি। আমি এটা মুছে দিচ্ছি, আচ্ছা পুরোটাই মুছে দিচ্ছি। দ্বিতীয় অংশ হচ্ছে আমরা বলবো লঙ্গিটিউডনাল স্ট্রেন বলে। এবার দ্বিতীয় স্ট্রেনটা হচ্ছে ভলিউমেট্রিক স্ট্রেন বা ভলিউম স্ট্রেন। ভলিউম স্ট্রেন বা ভলিউমেট্রিক স্ট্রেন। তো এখানে ধরলাম এটা একটা গোলক, এই গোলকের ওপরেতে এফ বল আমরা চারিদিক থেকে প্রয়োগ করছি, ফলে এর আয়তন কমে যাচ্ছে। কিংবা উল্টো হতে পারত, যদি এইদিকে প্রয়োগ করতাম এফ বলগুলো,
তাহলে প্রসারণ হতো, অর্থাৎ আয়তন বেড়ে যেত। তো আমি এই ধরনের যখন যে আয়তন প্রসারণ হচ্ছে তাকে আমরা বলতে পারি আয়তন প্রসারণ বিকৃতি বা আয়তন বিকৃতি। তো মনে করলাম লেট ইনিশিয়াল, আমি প্রথম বাড়াধরি করছি, ইনিশিয়াল ভলিউম সমান ভি, স্ট্রেস কত, স্ট্রেস হচ্ছে স্ট্রেস ইজ ইকুয়ালস টু এফ বাই এ, আমি এখানে এই ধরছি, এটা গোলকের একটা স্পেসিফিক কেস, এফ বাই এ। আর ফাইনাল ভলিউম ইজ ইকুয়ালস টু ভি প্লাস ডেল ভি। তাহলে পরে ভলিউম চেঞ্জ কত হবে, ভলিউম চেঞ্জ সমান ভি প্লাস ডেল ভি মাইনাস ভি, দ্যাট ইজ ইকুয়াল টু ডেল ভি। তাহলে ভলিউম স্ট্রেন কত হবে, ভলিউম স্ট্রেন তার মানে ডেল ভি বাই অরিজিনাল ভলিউম, চেঞ্জ ইন ভলিউম ডিভাইডেড বাই অরিজিনাল ভলিউম, ডেল ভি বাই ভি। আর যদি এটা সংকোচন হতো তাহলে এটা হতো ভি মাইনাস ডেল ভি, তার মানে এটা মাইনাস হয়ে যেত। এই বিকৃতিটা মাইনাস হওয়ার অর্থ হচ্ছে এখানে সংকোচন হয়েছে, আর প্লাস হওয়ার অর্থ হচ্ছে প্রসারণ হয়েছে, আর কিছুই নয়। তাহলে পরে এইখানে যে মডিউলাসটা হবে, এই মডিউলাসকে আমরা বলবো বাল্ক মডিউলাস, কারণ একটা বাল্ক ম্যাটার, একটা আয়তনযুক্ত পদার্থের এখানে প্রসারণ বা সংকোচন ঘটছে, তাই একে আমরা কে দিয়ে প্রকাশ করব, কে সমান বাল্ক মডিউলাস সমান ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন। তাহলে ভলিউম স্ট্রেস কত, এফ বাই এ ডিভাইডেড বাই ভলিউম স্ট্রেন কত, ডেল ভি বাই ভি। তার মানে এটা হচ্ছে বাল্ক মডিউলাস। এবং এই ক্ষেত্রেও লক্ষ্য করে দেখো, এটার কোনো ইউনিট নেই, শুধু স্ট্রেসের যা ইউনিট সেই ইউনিট হবে, তার মানে নিউটন মিটার টু দি পাওয়ার -2। কিংবা এখানে আরেকটা কথা বলে দেওয়া ভালো যে নিউটন মিটার টু দি পাওয়ার -2 এককটা অ্যাকচুয়ালি চাপের একক, তো তাই আমরা অনেক সময় পাস্কেল এককেও কিন্তু এটা প্রকাশ করতে পারি, পাস্কাল। তো পাস্কাল এককেও কিন্তু বাল্ক মডিউলাস বা ইয়াং মডিউলাসকে আমরা প্রকাশ করতে পারি। ইউনিট কি হবে, এর কোনো ইউনিট নেই, সরি ডাইমেনশন, এর কোনো ডাইমেনশন নেই, এর যে ডাইমেনশন অর্থাৎ সেই প্রেসারের ডাইমেনশন এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তো সুতরাং সবই এক, কিন্তু পার্থক্যটা হচ্ছে এই যে ইয়াংস মডিউলাস কেবলমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছিল, কিন্তু এর ক্ষেত্রে বাল্ক মডিউলাস অর্থাৎ আয়তন যে বিকৃতি সেখানে কিন্তু 3 রকমের পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ কঠিন পদার্থেরও যেমন আয়তন আছে, তরল পদার্থেরও যেমন আয়তন আছে, গ্যাসীয় পদার্থেরও কিন্তু আয়তন আছে। সুতরাং বাল্ক মডিউলাস কিন্তু কঠিন, তরল, গ্যাস 3টে ক্ষেত্রেই কিন্তু এই মডিউলাস অফ মানে বাল্ক মডিউলাস বা এটাকে আমরা আয়তন বিকার গুণাঙ্ককে আমরা প্রয়োগ করতে পারি। এবারে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে বাল্ক মডিউলাস তাহলে 3টের ক্ষেত্রেই যদি প্রযোজ্য হয় কোনটার বেশি। অ্যাকচুয়ালি লক্ষ্য করে দেখো, এখানে স্ট্রেস মানে তার নিজস্ব প্রতিক্রিয়া বল, প্রতি একক ক্ষেত্রফলে প্রযুক্ত প্রতিক্রিয়া বল বাই ভলিউম স্ট্রেন। এখন আমরা জানি যে কোনো একটা কঠিন পদার্থকে বল প্রয়োগ করলে যত মানে যা আয়তন পরিবর্তন হয়, যদি একটা তরল বা গ্যাসীয় পদার্থে আমরা প্রয়োগ করি, বিশেষ করে গ্যাসীয় পদার্থ আমরা পরিষ্কার দেখতে পাই, এর আগে পড়েছি যে যেখানে অত্যন্ত সহজে কিন্তু তার আয়তন পরিবর্তন ঘটানো যায়। তার মানে যাকে অল্প বল প্রয়োগ করে পরিবর্তন ঘটানো যায় তার প্রতিক্রিয়া বলটাও অল্প হবে, কারণ আমরা বলেছি বাইরের বলটা সমান আর বিপরীত প্রতিক্রিয়া বল সেখানে সৃষ্টি হয়। তাহলে স্বাভাবিকভাবেই এই কঠিনের ক্ষেত্রে এফ বাই এটা অনেক বেশি, এটা অনেক কম, তার মানে কেটা বেশি, এই অনুপাতটার এটা বেশি এটা কম, তার মানে এটা বেশি। তার মানে বাল্ক মডিউলাস অফ সলিড ইজ ভেরি ভেরি লার্জ দেন দ্য লিকুইড এন্ড দ্য গ্যাস। তাই আমরা এভাবেও লিখতে পারি এটাকে, কে সলিড ইজ greater than কে লিকুইড ইজ greater than কে গ্যাস, এরকম একটা সম্পর্ক হতে পারে। দ্বিতীয়ত এখানে আরেকটা ভৌত রাশির কথা আসতে পারে, সেটা হচ্ছে মডিউলাস অফ রিজিডিটির উল্টো,
বাল্ক মডিউলাসের উল্টো। বাল্ক মডিউলাস বেশি হওয়া মানে কি, মানে যাকে আয়তন পরিবর্তন ঘটাতে বেশি বল প্রয়োজন হয়। তাহলে 1/k কি হবে, যার কে বেশি তার 1/k কম হবে, আর যার কে কম তার 1/k বেশি হবে। তার মানে 1/k কি প্রকাশ করে না, 1/k যেটা প্রকাশ করে সেটা হচ্ছে যে কম্প্রেসিবিলিটি, অর্থাৎ সংনমতা, মানে যাকে সহজে যার আয়তন পরিবর্তনটা ঘটানো যায়, অর্থাৎ কি বলবো, সংনমিত করা যায়। যাকে গ্যাসকে খুব সহজে সংনমিত করা যায়, তরলকে সংনমিত করা যায় কম্পারেটিভলি একটু মানে কম, আর এই কঠিন পদার্থকে সংনমিত করা কিন্তু খুব শক্ত। তাই সংনম্যতা বিটা সমান কম্প্রেসিবিলিটি সমান 1/k। তাহলে এই রিলেশনটা এইভাবে পাল্টে যাবে। তার মানে বিটা সলিড, বিটা মানে হচ্ছে 1/k, তার মানে বিটা সলিড is less than beta liquid is less than beta gas। তো এইটাকে আমরা বলি কম্প্রেসিবিলিটি। স্বাভাবিকভাবেই এর একক আমরা দেখেছিলাম F/এর এককের সঙ্গে সমান, তাহলে এটা 1/k মানে উল্টে যাবে, এটার তো একক নেই। তার মানে কম্প্রেসিবিলিটির বিটার একক কি হবে, কে এর একক ছিল নিউটন মিটার টু দি পাওয়ার -2, তাহলে বিটার একক হবে তোমার এটার উল্টো, তার মানে নিউটন ইনভার্স মিটার স্কয়ার, বা মিটার স্কয়ার নিউটন ইনভার্স, বা নিউটন টু দি পাওয়ার -1। তো এটা হচ্ছে বাল্ক মডিউলাস এবং কম্প্রেসিবিলিটি। এরপরে আমরা চলে আসব শিয়ারিং স্ট্রেস এবং শিয়ারিং স্ট্রেন। অর্থাৎ আমরা বলেছি 3 নম্বর, অর্থাৎ স্ট্রেন অনুযায়ী বিভিন্ন ধরনের যে মডিউলাস অফ ইলাস্টিসিটি গুলো পাল্টে যায়। তাহলে প্রথম হলো ইয়াংস মডিউলাস, দৈর্ঘ্য প্রসারণের জন্য বা সংকোচনের জন্য, বা অর্থাৎ অনুদৈর্ঘ্য বিকৃতির জন্য। দ্বিতীয় হলো বাল্ক মডিউলাস বা আয়তন বিকার গুণাঙ্ক, আয়তন বিকৃতির জন্য। তৃতীয় হচ্ছে যে আমরা মডিউলাস অফ ইলাস্টিসিটির কথা বলবো, সেখানে আয়তন বা দৈর্ঘ্য কোনো কিছুরই পরিবর্তন ঘটে না, শুধু আকৃতির পরিবর্তন ঘটে। আয়তন এবং দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে শুধু আকৃতির পরিবর্তন ঘটে। অর্থাৎ এখানে যে বিকৃতিটা ঘটে সেটা হচ্ছে মোচড় বিকৃতি। একটা মোচড় খায়, অর্থাৎ এটাকে আমরা বলি কৃন্তন পীড়ন। আমি জিনিসটা একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে আমাদের কাছে। বিষয়টা কেমন না, কি বললাম, কৃন্তন পীড়ন। ধরো এরকম একখানা, ধরো দেশলাইয়ের বাক্স, এই দেশলাইয়ের বাক্সটা টেবিলে এই তলার অংশটা সাঁটা আছে। এবার এইখানে তুমি এখানে তোমরা আগেই আমি বলেছি যে এখানে ট্যানজেন্সিয়াল স্ট্রেস দিতে হবে, অর্থাৎ বা ট্যানজেন্সিয়াল ফোর্স, এই ফোর্সটা দিলাম এই তল বরাবর। তাহলে কি হবে না, এই তলটা জাস্ট ডিসপ্লেস করে এইখানে ছিল এইখানে চলে আসবে। অনুরূপ ভাবে এই তলটা এখানে ছিল এইখানে চলে আসবে। তার মানে যেটা দাঁড়ালো যে এই তলটা আর এই তলটার শুধু শিফটিং হলো কতটা। আমি যদি এই দৈর্ঘ্যগুলোকে এল ধরি, অরিজিনাল দৈর্ঘ্যকে, এইখান থেকে এইটা সরে এলো, দ্যাট ইজ ডেল এল। আর এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি করলো, এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ শিয়ারিং, অ্যাঙ্গেল অফ শিয়ারিং বা কৃন্তন কোণ। তো কৃন্তন কোণ এখানে তৈরি করছে, তো এই কোণটাই হচ্ছে অ্যাকচুয়ালি বিকৃতি। তো থিটা ইজ ইকুয়ালস টু, আমরা জানি থিটা ইজ স্মল, তো সেই জন্য থিটা সমান ট্যান থিটা লেখা যায়। দ্যাট ইজ এই ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা সমান আমরা লিখতে পারি ডেল এল বাই এল। তাহলে পরে এক্ষেত্রে যে মানে মডিউলাস অফ ইলাস্টিসিটি যেটা হবে তার নাম হচ্ছে মডিউলাস অফ রিজিডিটি, এটাকে বলা হয়।
মডিউলাস অফ রিজিডিটি, বাংলায় বলা হয় দৃঢ়তা গুণাঙ্ক, এটাকে ইটা চিহ্ন দিয়ে প্রকাশ করে, এন এর মতো দেখতে, লেজটা একটু লম্বা। ইটা ইটা ইজ ইকুয়ালস টু শিয়ারিং স্ট্রেস বাই শিয়ারিং স্ট্রেন। তাহলে শিয়ারিং স্ট্রেস মানে কত? এফ বাই এ ডিভাইডেড বাই থিটা, থিটা হচ্ছে শিয়ারিং স্ট্রেন। এবার থিটা মানে আবার ডেল এল বাই এল, তার মানে দেখো ডেল এল বাই এল এর কোনো একক নেই বা থিটারও কোনো একক নেই, তার মানে এফ বাই এর যা একক সেটা হচ্ছে মডিউলাস অফ রিজিডিটির একক। তো সুতরাং এই ধরনের ইয়েটাকে আমরা বলছি, তার মানে এখানে একটা মোচড় খাচ্ছে খালি, সেই জন্য এটাকে দৃঢ়তা গুণাঙ্ক আমরা বলছি। এটাও কিন্তু একেবারে পিওরলি সলিডের ক্ষেত্রে প্রযোজ্য, লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে এটা কোনোভাবেই প্রযোজ্য নয়। কারণ লিকুইড এবং গ্যাসের ক্ষেত্রে এই যে শিয়ারিং স্ট্রেস যেটা, সেটা নিতে পারে না। কারণ যখনই আমি তরলের ওপরেতে শিয়ারিং স্ট্রেস প্রয়োগ করব, তরল কিন্তু ওখানে থাকতে পারে না, তরল চলতে শুরু করে দেবে। ফলে এক্ষেত্রে কিন্তু দৃঢ়তা গুণাঙ্ক তরল এবং গ্যাসের আমরা 0 ধরবো, এবং বাদ বাকি ইউনিট আর ডাইমেনশন সবই হচ্ছে একই রকমের এখানে হবে। তো এইবারে এইটার পরে আমরা আরেকটা নতুন জিনিস এখানে আমরা আলোচনা করব, একটা নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যাবাউট ইলাস্টিসিটি আমরা এখানে বলবো। তাহলে আমরা এখানে দৃঢ়তা গুণাঙ্ক, আমরা এখানে ইয়ং গুণাঙ্ক, আয়তন বিকার গুণাঙ্ক এবং হচ্ছে দৃঢ়তা গুণাঙ্ক, তিনটে গুণাঙ্কের কথা বললাম। এইবার একটা নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে বলবো, যার নাম হচ্ছে পয়সনস রেশিও বা পোয়াস অনুপাত। একজন ফরাসি, পয়সনস রেশিও, POISSOINS, পয়সনস রেশিও, বা এর বাংলা হলো পোয়াস এর অনুপাত। পোয়াস, ফরাসি উচ্চারণ পোয়াস এর অনুপাত। তো এটা কিরকম জিনিস? ধরো একটা এখানে তার আছে, এল দৈর্ঘ্যের একটা তার আছে, আমি একটা টেনসিল ফোর্স এখানে অ্যাপ্লাই করলাম, মানে টেনসিল স্ট্রেস। অটোমেটিক্যালি কি হবে? এই দৈর্ঘ্যটা বেড়ে যাবে। কিন্তু আমরা তো জানি যে এর মধ্যে যে মেটেরিয়াল আছে তার ভলিউমটা তো সেম, তাহলে দৈর্ঘ্যটা যদি বেড়ে যায় অটোমেটিক্যালি তারটা সরু হয়ে যাবে, অর্থাৎ প্রস্থচ্ছেদটা কমে যাবে। আমি যদি ধরি এখানে তারের রেডিয়াস ছিল আর, তাহলে আমরা যখনই টেনসিল ফোর্সটা প্রয়োগ করব তখন কি হবে না, তখন এর লেন্থটা বেড়ে গিয়ে এল প্লাস ডেল এল হয়ে যাবে, আর এই রেডিয়াসটা এখানে আর থাকলো, রেডিয়াসটা কমে যাবে আর মাইনাস ডেল আর। অর্থাৎ যত আমি এদিকে বাড়াবো তত তারটা সরু হবে। এইটাকে, অর্থাৎ এই যত বেড়ে যাচ্ছে এটাকে আমরা বলছি লঙ্গিটিউডিনাল স্ট্রেন, আর কমে যাচ্ছে যেটা, অর্থাৎ আরে কমছে, এটাকে আমরা বলছি ল্যাটারাল স্ট্রেন। তো তাহলে এখানে লঙ্গিটিউডিনাল স্ট্রেন কত হচ্ছে? আমরা সরাসরি লিখতে পারি ডেল এল বাই এল, আমরা আগে দেখলাম। আর ল্যাটারাল স্ট্রেন কত হচ্ছে? ছিল আর, হয়ে গেল আর মাইনাস ডেল আর, তার মানে মাইনাস ডেল আর বাই অরিজিনাল রেডিয়াস। এই যে দুটো অনুপাত, রেশিও অফ ল্যাটারাল স্ট্রেন অ্যান্ড longitudinal strain is called Poisson's ratio. তাহলে এটাকে আমরা পয়সনস রেশিও বলি। তার মানে পয়সনস রেশিওকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি, তার মানে ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন মাইনাস ডেল আর বাই আর ডিভাইডেড বাই ডেল এল বাই এল। এখানে এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু কোনো মডিউলাস অফ ইলাস্টিসিটি নয়,
কারণ মডিউলাস অফ ইলাস্টিসিটি যেখান থেকে পেয়েছি সেটা হচ্ছে স্ট্রেস এবং স্ট্রেনের অনুপাত, অর্থাৎ পীড়ন ও বিকৃতির অনুপাত। কিন্তু এখানে কি দেখতে পাচ্ছ, it is a constant for that material but it is the ratio of two strain, lateral strain and longitudinal strain। সুতরাং এটা স্ট্রেনের অনুপাত, সুতরাং এটা একটা সংখ্যা মাত্র, এর কোনো একক নেই, কোনো ডাইমেনশন নেই, বাট ইট ইজ নট এ মডিউলাস অফ ইলাস্টিসিটি। মডিউলাস অফ ইলাস্টিসিটি হতে গেলে স্ট্রেস আর স্ট্রেনের হচ্ছে যে অনুপাত হতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো এখন তাহলে আমরা যেগুলো জানলাম সেটা হচ্ছে ইয়াংস মডিউলাস, হচ্ছে যে ভলিউম বা বাল্ক মডিউলাস, হচ্ছে যে রিজিডিটি মডিউলাস এবং পয়সনস রেশিও, আরো আছে অ্যাক্সিয়াল মডিউলাস, আরো আছে, কিন্তু আমাদের সিলেবাস এই কটাই আছে। তো এই তিনটের মধ্যে, চারটের মধ্যে যে রিলেশন, এটা ডিডাকশন আমাদের সিলেবাসে নেই, তাই আমরা রিলেশনটাকে বলছি এবং রিলেশনটাকে হচ্ছে আমাদের মনে রাখতে হবে। তাহলে এটা একটু লিখে দিচ্ছি। তাহলে রিলেশন বিটুইন y, k, ইটা অ্যান্ড সিগমা, আমরা দুটো রিলেশনের মাধ্যমে রিলেশনটাকে প্রকাশ করব। এক নম্বর রিলেশন হচ্ছে y is equals to 3k into 1 minus 2 sigma। আরেকটা রিলেশন হচ্ছে y is equals to 2n into 1 plus sigma, 2n into 1 plus 2 eta into 1 plus sigma। এই দুটো রিলেশন আপাতত আমাকে মনে রাখতে হবে। তোমরা পরবর্তীকালে ফিজিক্স পড়লে বা ইঞ্জিনিয়ারিং পড়লে হয়তো এগুলো প্রমাণ করতে হবে, বা এই ফিজিক্স অনার্স করলে, যাই হোক। তো আপাতত এটা আমরা মনে রাখবো। এখন এইটা মনে রাখবো প্রথমত নিউমেরিক্যাল করার ক্ষেত্রে কাজে লাগবে, দ্বিতীয়ত এখান থেকে আরেকটা সিদ্ধান্তে আমি আসতে পারি, সেটা হচ্ছে এই যে আমরা পোয়াস রেশিও বা পয়সনস রেশিও সম্পর্কে বললাম, এই পয়সনস রেশিওর একটা ভ্যালু আমরা এই রিলেশন থেকে বার করতে পারি। দেখো এখানে y বা যে কোনো মডিউলাস, আমরা যদি y বলি, y এর মিনিমাম ভ্যালু কত হতে পারে? 0। তার মানে y এর মিনিমাম ভ্যালু 0 কখন হতে পারে? দেখো প্রথম রিলেশনে, এটা দ্বিতীয় রিলেশন, from 1 if we put sigma is equals to plus half, then y is equals to 0, that is the minimum value of y, it is admissible value। আর from 2 আমরা কি পেতে পারি? দেখো, if we put ডেল্টা সিগমা সমান -1, then y is equals to 0, এটাও অ্যাডমিসেবল। তার মানে সিগমার ভ্যালুটা ভ্যারি করছে -1 থেকে হাফ। তার মানে এটা কোথা থেকে পেলাম? ফ্রম দ্য থিওরি। তাহলে দ্য থিওরিটিক্যাল ভ্যালু অফ সিগমা belongs to from -1 to plus half। কিন্তু প্র্যাকটিক্যালি আমরা এই -1 ভ্যালুটাকে নিতে পারি না। কেন নিতে পারি না বলতো? দেখো স্বাভাবিকতা হচ্ছে এটাই যে যখন আমরা একটা বস্তুকে, একটা তারকে টেনে বাড়াচ্ছি, তখন এটাই স্বাভাবিকতা যে তারের হচ্ছে তার বেধটা কমবে, অর্থাৎ তার রেডিয়াসটা কমে যাবে। তার মানে দিস ইজ দ্য পজিটিভ থিঙ্কিং, এটা হবে, এটা স্বাভাবিকতা, এটা বাড়ালে এটা কমবে। কিন্তু যদি এটা বাড়ালে এটাও বাড়ে, তাহলে তখন তাকে বলবো নেগেটিভ অ্যাটিচিউড বা নেগেটিভ অ্যাপ্রোচ। তার মানে পয়সনস রেশিওটা অলওয়েজ পজিটিভই হওয়ার কথা। সেটা পজিটিভ না হয়ে 0 হতে পারে, যে আমি এদিকে বাড়াচ্ছি এদিকে কমছে না, এটা হতে পারে। কেন না, ধরো এমন একটা মিডিয়া নিয়েছি আমি বেডদের দিকে, যেখানে অসীম মাধ্যম, তাহলে এদিকে বাড়ালেও এদিকে কমবে না, তাহলে 0 হতে পারে। কিন্তু এমন কখনো হতে পারে না যে এদিকে বাড়াচ্ছি
আবার এদিকেও বাড়ছে, অর্থাৎ দৈর্ঘ্যে বাড়াচ্ছি প্রস্থেও বাড়ছে, এটা হতে পারে না। তাই এইটার মানে বোঝায় মাইনাস, তাই -1 ভ্যালুটাকে আমরা প্র্যাকটিক্যালি নেব না। তাই সিগমার ভ্যালুটাকে আমরা প্র্যাকটিক্যালি নেব ফ্রম 0 to +1/2, অর্থাৎ দ্য থিওরিটিক্যাল ভ্যালু অফ পয়সনস রেশিও is from -1 to +1/2, but the practical value of sigma is from 0 to +1/2। তো আজকে এই পর্যন্তই, এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।